রেপ 11 সাবেক কমান্ডার আলেপ উদ্দিনের কিভাবে নারীদেরকে জঙ্গি নাটক সাজিয়ে দর্শন করতেন সেই দর্শনের একটা ভিডিও প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের চ্যানেলে। সেই ভিডিওটি শোনার পরে যে কোনো মানুষের কলিজা আটকে উঠবে যে রেবে কিভাবে যারা ইসলামী লেবাস এবং পোশাক পরে যে নারীরা চলতেন, যে পরিবার চলতেন, সেই পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে সেই পরিবারের নারীদেরকে দর্শন করা হতো। এই কর্মগুলা করে গিয়েছে দিব্যি ভাবে শেখ হাসিনার সময়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য ডেডিকেটেড একটা ভার্সন ইন্ডিয়া টুডে ইন্ডিয়ান টুডে নর্থ ইস্ট, তারা একটা জরিপ করেছে শেখ হাসিনাকে ভারতে রাখা না রাখা নিয়ে। আমি এটাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই তা না, আবার এটা খুব ছোটও না, কারণ এর সাথে আরও দু একটা ইস্যু আমরা একটু যোগ করে কথা বলতে চাই। বিশেষ করে জনাব শশী থারুর কয়েকদিন আগেই আবার কথা বলেছিলেন। শশী থারুর এই মন্তব্যটাও আমার বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ শেখ হাসিনার ভারতে থাকা না থাকা বা তিনি যা করছেন সেটার সাথে দুই দেশের সম্পর্কের ব্যাপারে। আজকে আমি একটি বার্তা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। শেখ হাসিনা যখন 5 তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তখন বাংলাদেশের মানুষের জন্য দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে। এই বিষয়ে অবশ্যই আপনাদের খবর রাখা দরকার। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটা আবদার অবশ্যই রাখবো, ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। রেপ 11 সাবেক কমান্ডার আলেপ উদ্দিনের কিভাবে নারীদেরকে জঙ্গি নাটক সাজিয়ে দর্শন করতেন সেই দর্শনের একটা ভিডিও প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের চ্যানেলে। সেই ভিডিওটি শোনার পরে যে কোনো মানুষের কলিজা আটকে উঠবে যে রেবে কিভাবে যারা ইসলামী লেবাস এবং পোশাক পরে যে নারীরা চলতেন, যে পরিবার চলতেন, সেই পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে সেই পরিবারের নারীদেরকে দর্শন করা হতো। এই কর্মগুলা করে গিয়েছে দিব্যি ভাবে শেখ হাসিনার সময়। আর সেই জায়গা থেকে আলেফের এই কাণ্ড নিয়ে এবং সেই ভুক্তভোগীর মুখ থেকে আমরা কথাগুলা শুনছিলাম, তাই আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি অডিওটা। র‍্যাব 11 এর সাবেক কমান্ডার আলেপ উদ্দিন ঢাকা নারায়ণগঞ্জ অঞ্চলে জঙ্গি নাটক সাজানোর মাস্টারমাইন্ড ছিলেন তিনি। তারই অংশ হিসেবে জঙ্গি নাটক সাজিয়ে ভুক্তভোগী এই ব্যক্তিকে ধরে নিয়ে গুম করে রাখেন র‍্যাবের সাবেক এই কর্মকর্তা। পরবর্তীতে ঘটনাক্রমে ভুক্তভোগীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে আলেপ উদ্দিন। ছেড়ে দেওয়া হয় তাকে। মুক্ত হলেও মুক্তি মেলেনি তার। 2018 সালের ফেব্রুয়ারি মাসে আবারও অন্ধকার নেমে আসে তার জীবনে। এবার তাকে না পেয়ে তার স্ত্রীকে তুলে নিয়ে যায় র‍্যাব সদস্যরা। 3 দিনের মাথায় আমি জানতে পারি যে ওই দিন আমাকে না পেয়ে আমার স্ত্রী এবং আমার শালককে তারা তুলে নিয়ে যায়। তুলে নিয়ে 3 দিন আটকে রাখছিল তারা। আর তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেয় র‍্যাব 11 সাবেক কমান্ডার আলেপ উদ্দিন ও এএসপি মশিউর রহমান। তার স্ত্রীকে ওই দিন শারীরিকভাবে লাঞ্ছিত না করলেও একজন নারীকে যতটুকু সম্মান দেখানো হয় তার ছিটে ফোটাও দেখায়নি আলেপ। অকথ্য ভাষায় গালি দেওয়ার পাশাপাশি অনৈতিক সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেয় র‍্যাবের পোশাকধারী মনুষ্যত্বহীন এই কর্মকর্তা। শেষ পর্যন্ত স্ত্রীর সম্ভ্রম রক্ষায় আলেপের কাছে স্বেচ্ছায় ধরা দেন ভুক্তভোগী এই ব্যক্তি। পরে একরকম ফ্যামিলি চাপে আমি আত্মসমর্পণ একরকম কি বলবো আর যে আমি নিজেই র্যাবে গেতে যাই। স্বেচ্ছায় র‍্যাবের হাতে ধরা দেওয়ার পর আবারও জেলে পাঠানো হয় তাকে। এ যাত্রায় 3 মাস জেল খেটে মুক্তি পান তিনি। তার এই সংক্ষিপ্ত জেল জীবনে পেয়েছেন সর্বোচ্চ সুযোগ সুবিধা, আর এই সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন আলেপ উদ্দিন। তাকে সুযোগ সুবিধা দেওয়ার নামে তার স্ত্রীকে ধর্ষণ করে আলেপ। যেখানে জয়েন করলো, যেখানে থেকে 3 মাস পরে বেরোলাম। এই 3 মাসেও 2বারের মতো আমার স্ত্রী দেখা করছিল, যেখানে সাক্ষাতের যে ব্যবস্থা আছে। তো আগে যে আমি 23 মাস ছিলাম তখনকার আমার এক্সপিরিয়েন্স আর এখনকার এক্সপিরিয়েন্স ভিন্ন রকম পেলাম। আমি যে এখানে 3 মাস থাকলাম, সাক্ষাৎগুলো খুব স্পেশাল সাক্ষাৎ, যে খুব কাছ থেকে আমি কথা বলতে পারতেছি, কোনো ভিড় নাই, আমাদের ব্যবস্থা করা হচ্ছে এবং এই ব্যবস্থাগুলো আলেপ করে দিচ্ছিল। তখনই আমার স্ত্রী মুখে শুনছি যে আলেপ ব্যবস্থা করে। শেষবার কারামুক্তির দিন তার স্ত্রীকে ফোন দেন র‍্যাবের সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিন। স্বামীকে নিয়ে র‍্যাব 11 হেডকোয়ার্টারে দেখা করতে বলেন আলেপ। দেখা করতে গেলে স্ত্রীর সঙ্গে কথা বলার নামে স্বামীকে গেস্ট রুমে বসতে বলেন আলেপ উদ্দিন। এ সময় স্বামীকে বাইরে বসিয়ে স্ত্রীকে ধর্ষণ করে র‍্যাবের সাবেক এই কমান্ডার। এটি তার স্ত্রীকে 3য়বার ধর্ষণের ঘটনা। এখন প্রশ্ন জাগতে পারে, প্রথম ও দ্বিতীয়বারের ঘটনা বাদ দিয়ে কেন 3য়বারের কথা বলছি? কারণ এর আগে ভুক্তভোগী জানতোই না তার জেল জীবনে স্ত্রীর সঙ্গে কি কি ঘটেছে। এদিনের পর সব ঘটনা জানতে পারেন তিনি। তো নীতিবাক্য শুনে আমাকে এসে গেস্ট রুমে বসতে বললো। গেস্ট রুমে চলে গেলাম, আমার স্ত্রীকে এসে রেখে দিন, আমার স্ত্রীর সাথে কিছু কথা আছে। তো আমি অন্য বিষয় করে আমার ফাঁসলো, কান্না চোখ কালো। তো তখন তো আমি কিছুই যাই আসলে। স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামীর ত্যাগে গড়ে ওঠা তাদের সাজানো সংসার। আপনারা জঙ্গলের জন্তু জানোয়ারের সংবাদ পেয়েছেন। আজকে রেবের ভিতরেও এই জঙ্গলের জন্তু জানোয়ারকে
মানে পাঁচ করে দিয়ে সেই জানোয়াররা যে বসবাস করছে র্যাবের ভিতরে, সেই র্যাবকে এখন বাতিল করা এখন সময়ের দাবি বলেই আমি মনে করছি। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের চ্যানেলে 1 ঘন্টায় প্রায় লক্ষাধিক মানুষ এই ভিডিওটা দেখেছেন। আমি নিচে দেখে শুনিয়ে শোনার পরে আমি ভাবছি কেটিভি 24 এর প্রিয় দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ কথাগুলা আপনাদের সামনে তুলে ধরি। এই গুরুত্বপূর্ণ কথাগুলা আমি আপনাদেরকে শোনালাম, এমনটাই ইলিয়াস ভাই শুনিয়েছেন, কারণ যিনি ভুক্তভোগী ওনার চেহারা ফেস দেখানো হয় নাই, কারণ এই কারণে নয় যে ওনারও তো বাকি জীবনটা বেঁচে থাকতে হবে। সর্বশেষ চতুর্থবার দর্শন করেছিল রমজান মাসের 27 তারিখে। তিনি এতেকাফে ছিলেন, স্বামী আর স্ত্রীকে দর্শন করেছিলেন। সেই চতুর্থবারের দর্শনের পরে স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে সর্বশেষ স্ত্রী মারা যান। ওনার স্ত্রীকে হত্যার জন্য এই আলেফকে হত্যা মামলার আসামি করা এখন সময়ের দাবি। আর এই র্যাবের কমান্ডার আলেফকে হত্যায় নয়, তার সর্বোচ্চ হত্যার শাস্তি বাস্তবায়ন হবে বাংলাদেশের মাটিতে, এই বিশ্বাস আমি করি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য ডেডিকেটেড একটা ভার্সন ইন্ডিয়া টুডে এনই, ইন্ডিয়ান টুডে নর্থ ইস্ট, তারা একটা জরিপ করেছে শেখ হাসিনাকে ভারতে রাখা না রাখা নিয়ে। আমি এটাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই তা না, আবার এটা খুব ছোটও না, কারণ এর সাথে আরও দু একটা ইস্যু আমরা একটু যোগ করে কথা বলতে চাই। বিশেষ করে যেন শশী থারুর কয়েকদিন আগেই আবার কথা বলেছিলেন। শশী থারুর এই মন্তব্যটাও আমার বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ, শেখ হাসিনার ভারতে থাকা না থাকা বা তিনি যা করছেন সেটার সাথে দুই দেশের সম্পর্কের ব্যাপারে। আমরা আগে জরিপটা একটু দেখতে চাই, তারপর শশী থারুরের কথা দিয়ে আমাদের করণীয় নিয়ে একটু আলাপ করবো। ইন্ডিয়া টুডে সম্পর্কে আরেকটা ব্যাকগ্রাউন্ড একটু বলে রাখা ভালো। ভারতে যে মিডিয়াগুলোকে গদি মিডিয়া বলে, ইন্ডিয়া টুডে গ্রুপ ইজ আ হিউজ ওয়ান। তাদের টিভি চ্যানেল, পত্রিকা, বহু কিছু ডেডিকেটেড বিজনেসের জন্য আছে, এন্টারটেনমেন্টের জন্য আছে, রেগুলার নিউজের জন্য আছে, বিভিন্ন রকম। আমরা একটা চ্যানেল দেখবো যে ভীষণভাবে শেখ হাসিনার প্রোপাগ্যান্ডা চালায়, আজতাকও তাদের মানে একেবারে রিপাবলিক বাংলা বা রিপাবলিক টিভির কাছাকাছি পর্যায়ের। সো আমরা এটুকু জেনে রেখে তারপর যাবো যে এইরকম একটা পত্রিকাও যে জরিপ করেছে সেখানে কি কি ফল পাওয়া গেল। এখানে বলা হচ্ছে ভারতীয় সরকার শেখ হাসিনাকে ফেরত দিতে অনীহা দেখাল। উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ চান তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক, 55% উত্তর পূর্বাঞ্চলের। তারপরে বলা হচ্ছে তাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া ঠিক ছিল কিনা, এই ব্যাপারে মতামতের ক্ষেত্রে 23% বলছে তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল, আর 37.6% বলছে ঠিক ছিল। এটা সারা ভারতে, একটু খেয়াল করি, তারা এটাকে দুভাগে ভাগ করেছেন। একটা হলো তাকে দেওয়ার ক্ষেত্রে সঠিক ছিল কি ছিল না, সেটা উত্তর পূর্বাঞ্চলে 23%, 37% হলো মানে ঠিক ছিল বলছে সারা ভারত। এই জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত কিনা, উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ বলছে ফেরত পাঠিয়ে উচিত, এবং কারণটা বলা হচ্ছে এটা দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক ইমপ্রুভড হবে সেটার কারণে। আর সারা ভারতে এটা 21%, 21.1। তারপর বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো না, অন্য কোনো দেশে ফেরত পাঠিয়ে যদি দেওয়া হয় সেটা কেমন হবে। সেই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে 15% আর সারা ভারতে 29%। কিন্তু এখানে আমার কাছে সবচেয়ে সিগনিফিকেন্ট যে ব্যাপারটা বলে মনে হয়েছে সেটা হলো সারা ভারতের 37.5% মানুষ মনে করছেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক আছে। তার মানে আমরা যদি উল্টোভাবে দেখি, সেক্ষেত্রে 62% বেশি মানুষ মনে করেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক ছিল না। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তার মানে সারা ভারত, এবং আবারও বলছি এটা ইন্ডিয়া টুডের একটা সিস্টার পত্রিকা নর্থ ইস্টের জন্য, যেটা ইন্ডিয়া টুডে এনই, তাতে এই জরিপের ফল এসেছে। তার মানে খুবই বিরাট সংখ্যক 2/3 মতো ভারতীয় মনে করেন তাকে আশ্রয় দেওয়া ঠিক হয়নি। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া নিয়ে আপত্তি আছে, বাংলাদেশে পাঠানো বা বাংলাদেশে না পাঠিয়ে অন্য জায়গায়, এসব নিয়ে দ্বিমত আছে। বিশেষ করে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে গ্লোবাল মানে সারা ভারতের ক্ষেত্রে, গ্লোবাল বলছি না, সারা ভারতের ক্ষেত্রে সেই পার্সেন্টেজটা খুব বেশি না, সেটা হলো 21.1%। আবার নর্থ ইস্ট এটা 55%। নর্থ ইস্ট মনে করে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া দরকার। খুবই ইন্টারেস্টিং একটা সার্ভে। কিন্তু আমি এর সাথে একটু যোগ করতে চাই শশী থারুর। এই খবরটা এসছে ফেব্রুয়ারির 11 তারিখে, অল্প কয়েকদিন আগেই। সেখানে হেডলাইনটা এরকম, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যগুলো জটিলতা তৈরি করছে বলে শশী থারুর বলছেন। তিনি নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে কথা বলছিলেন। সেখানে আমি একটু পড়ি। বাংলাদেশ ইস্যুকে স্পর্শকাতর উল্লেখ করে সতর্ক করে দিয়ে বলেন, প্রতিবেশী দেশটিতে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে তবে ভারত ঝুঁকিতে পড়তে পারে। আমাদের সবখানে এই ধারণা দেওয়া উচিত যে বন্ধুভাবাপন্ন প্রতিবেশী হিসেবে যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি। খুব ভালো আমরা খেয়াল করি এই জায়গাটা আবার দেখি, নির্দিষ্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ ইন্ডিকেট করছেন, বা কোনো সম্প্রদায়ের প্রতি, হিন্দু সম্প্রদায়ের কথা উনি আসলে ইন্ডিকেট করে বলছেন, তাদের প্রতি উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি। এই বার্তা দিতে হবে, হি ইজ ইন দ্য রাইট ট্র্যাক। আচ্ছা, তারপর বলা হচ্ছে একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে আপনি তা ঠিক করতে পারেন না, আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে, এবং এটাই আমাদের করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে, যেহেতু আমাদের অবস্থান বাংলাদেশের পাশেই। তারপর তিনি বলছেন, আমি মনে করি না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে শত্রুভাবাপন্ন বলা যায়, তবে এই সঙ্গে কিছু সতর্কতা বজায় রাখতে হবে। খুবই সেন্সিবল কথাবার্তা। শশী থারুরকে আমি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ফলো করছি, তিনি প্রায় সব ক্ষেত্রেই সেন্সিবল কথাবার্তা বলেছেন। তার দল অবশ্য ভিন্ন আলোচনা, কিন্তু শশী থারুরের কথা বলছি। তবে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য
জটিল পরিস্থিতি স্বীকার করেন তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করছে। এই রাজনীতিবিদ বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতির দুটো বিষয়কে মানে মূল মাপকাঠি উল্লেখ করে বলেন, আমি দুটো বিষয়ের উপরে জোর দেব। আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপনে করা উচিত না যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, আমাদের জনগণের স্বার্থ, বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত তিনি বলেন। তাহলে আমি শশী থারুরকে অনেক বেশি গুরুত্ব আমরা দিয়ে দেবো না, কিন্তু আবার খুব ছোটো নন, কংগ্রেসের পাওয়ারফুল একজন নেতা তিনি, এমপি তিনি, এবং পলিসি মেকারদের মধ্যে তিনি একজন তো বটেই, যাকে রীতিমতো আমি ওনার একটা দীর্ঘ ইন্টারভিউ শুনছিলাম। উনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি পরবর্তীতে সেক্রেটারি জেনারেলের ফাইট হয়তো করতেন, কিন্তু তাকে রীতিমতো রিকোয়েস্ট করে রাজনীতিতে নাম লেখানো হয়েছে। তিনি একটা ইস্যুতে ভারতের বিজেপি সরকারের পলিসির সাথে অ্যালাইন্ড হয়েছিলেন, আমার ক্লিয়ারলি মনে আছে, সেটা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে। তিনি একটা জায়গায় তিনি বলেছেন যে শেখ হাসিনা ভারতের খুব দীর্ঘকালীন মিত্র ছিল, তাকে আশ্রয় দেওয়া ভারতের না দিয়ে আসলে পারতো না দেওয়া, ঠিকই হয়েছে, এই একটা জায়গায় তিনি করেছেন। তবে তার দল আমরা খেয়াল করেছি, রাহুল গান্ধী যখন আমেরিকাতে গিয়েছিলেন, তার বেশ কিছু কথাবার্তা শেখ হাসিনার প্রতি ভারতের বিজেপি সরকার যে ধরনের অ্যাটিটিউড নিয়েছেন তার খুব কাছাকাছি ছিল। সো দল হিসাবে কংগ্রেস খুব আলাদা কিছু ছিল তা না। অথচ আমরা অনেকেই বহুবার বলেছি, এই বাংলাদেশ ইস্যুতে বিজেপি সরকারের ফরেন পলিসিকে তুলোধুনো করার সুযোগ এসেছিল কংগ্রেসের হাতে, তুলোধুনো করার, মানে ইট ওয়াজ দ্য লাস্ট কান্ট্রি। আর একটা দেশও আসলে তাদের তারা যেভাবে চালাতে চেয়েছিল নিয়ন্ত্রণে রেখে পারেনি। নিয়ন্ত্রণ দূরে থাকুক, সুসম্পর্ক বা ওয়ার্কিং রিলেশনশিপের মতো অবস্থাও ছিল না। এবং বাংলাদেশে এই ঘটনা ঘটার কিছুদিন আগেই মালদ্বীপে তার ডিজাস্টার হয়েছে। সে দেশে যেহেতু নির্বাচন জালিয়াতি করা যায় না, নির্বাচনের মাধ্যমে তার জবাব ভারত পেয়েছে, তার আগে নেপালে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, বিভিন্ন জায়গায় কারোর সাথে সুসম্পর্ক নেই আসলে তার, ভুটানের সাথেও নেই। ভুটানের সাথে এখন চায়না সম্পর্কে যে কেউ দেখলে অবাক হয়ে উঠবেন, অবাক হয়ে যাবেন। সো বাংলাদেশ যখন সর্বশেষ এসে ডিজাস্টার হলো, পারতো, কিন্তু না, কংগ্রেসের আমার কাছে এটাই খুব অবাক লাগে যে তাদের এই পতনের এগুলো হয়তো একটা ইন্ডিকেটর যে তারা বাস্তবতা না বুঝে তাদের ব্যক্তিগত সম্পর্ক। শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পর, 24-এর পর, সোকর নির্বাচিত হওয়ার পর তিনি যখন ভারতে গেলেন এই দফায় প্রথম এবং শেষবার প্রধানমন্ত্রী হিসেবে, সেখানে উৎকটভাবে বিশ্রীভাবে ক্যামেরার সামনে, বিশ্রী শব্দটা আমি জেনে শুনে ব্যবহার করছি, এই রকম একজন ভোট ডাকাত স্বৈরাচারী টাইরেন্টের সাথে সোনিয়া গান্ধী তার 2 সন্তান নিয়ে অন ক্যামেরা জড়াজড়ি করেছেন, আলিঙ্গন করেছেন, অন্তরঙ্গতা দেখিয়েছেন। আমি মনে করি এটা পরিকল্পিতভাবে তারা দেখিয়েছেন যে তারাও শেখ হাসিনার সাথে আছেন, তাদের মোদিজি তো আছেনই, তারাও আছেন। অথচ এটা একেবারেই খুব বাজে বার্তা দেয়। মোদির বিরুদ্ধে স্বৈরাচারী হয়ে ওঠার, ফ্যাসিস্ট হয়ে ওঠার অভিযোগ আছে। কংগ্রেস তো এখন অন্তত কাগজে কলমে একটা লিবারেল ডেমোক্রেসির কথাই বলে, যদিও আমরা ভুলিনি 2014 সালে তাদের ভূমিকা, বা এর আগেও এই হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য কী করে, বিশেষ করে 14 সালে তো পুরোপুরি তারা ক্ষমতায় থাকাকালীন সময় ঘটনাটা ঘটেছে, সুজাতা সিংয়ের ঘটনা ইত্যাদি ইত্যাদি। ফলে তাদের দলের অ্যালাইনমেন্টটা ঠিক নাই, এটাকে আমরা কন্ডেম করি। কিন্তু শশী থারুর যা বলছেন, এবং এখন ভারতের যে জনমত আমাদের সামনে এসে হাজির হয়েছে, এটাকে আমরা গুরুত্ব দেবো। এর মানে এটা এই দাঁড়াচ্ছে, বিভৎস রকম প্রোপাগান্ডা তারা চালিয়েছে, তারা ডিসইনফরমেশনের আর কিছু বাকি রাখে নাই। কিন্তু এত কিছুর পরও ভারতের খুবই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তাদের ওই ন্যারেটিভটা নেয়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন। এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।